আরে আরে তোর ডান দিকে এনিমি। ওহো, রিভাইভটা তো দে। ও তোমরা চলে এসছো। আসলে আজকে আমরা দুটো গেমিং সেন্ট্রিক ডিভাইসকে টেস্ট করব। একটা হচ্ছে পোকো F7 আর একটা হচ্ছে IQ Neo 10R। তাই জন্য একটু গেমিংটা ঝালিয়ে নিচ্ছিলাম। যাই হোক, দুটোই মোটামুটি সিমিলার প্রাইস পয়েন্টে পাওয়া যাবে, তবে ভ্যারিয়েন্টে কিন্তু বেশ কিছুটা তালগোল রয়েছে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। তোমরা যদি এই দুটো ডিভাইস নিয়ে কনফিউজ থাকো, কথা দিচ্ছি বস, আজকে ভিডিওটা দেখার পর আর কোনো তোমাদের মনের মধ্যে কনফিউশন থাকবে না, কোনো ভিডিও দেখার দরকারও পড়বে না। কোনো রকম দেরি করছি না, তোমরাও দেরি না করে একটু সাবস্ক্রাইব বাটনটার উপর ঝাঁপিয়ে পড়ো তো, আর লাইক করলে আমাদেরও এনার্জি বাড়ে। আর লাইক করলে একটা নতুন অ্যানিমেশন অ্যাড হয়েছে, একবার দেখো। যাই হোক, চলো প্রথমে আনবক্সিং এক্সপিরিয়েন্স দিয়েই শুরু করি। দেখো, দুটো ফোনের বক্স কন্টেন্টে কোনো রকম কমতি নেই। দুটো স্মার্টফোনেই চার্জার রয়েছে, কভার রয়েছে, ডাটা কেবল রয়েছে, সিম ইজেক্টর পিন রয়েছে, আর কি চাই বস। যাই হোক, এবার এই দুটো ফোনের দাম আর ভ্যারিয়েন্টটা একটু ঝালিয়ে নিই। প্রথমেই বলি IQ Neo 10R, এটা 8GB 128GBতেও পাওয়া যায় 25-26 হাজার রুপির আশেপাশে, কিন্তু সেটাতে আবার একটা খটকা আছে। সেখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে, 4.0 নেই, সুতরাং পারফরমেন্সের সাথে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে। তোমরা যদি 12GB 256GB মানে এর আপার ভ্যারিয়েন্টটা নাও, তাহলে এটার দাম পড়বে 28,000 রুপি। ওই 28 বা 29,000 রুপিতেই পোকো F7 এর 12GB 256GB পাওয়া যাবে। সো ওভারঅল আমরা যদি আপার ভ্যারিয়েন্ট ধরে বিচার করি, দুটো স্মার্টফোনের প্রাইস পয়েন্ট কিন্তু প্রায় এক। সো কম্পারিজন তো করতেই হবে, না হলে বুঝবো কি করে কোন স্মার্টফোনটা আমাদের নেওয়া উচিত। প্রথমেই যদি আমরা এর ডিজাইন নিয়ে কথা বলি, এখানে পোকো F7 একদম রাফ অ্যান্ড টাফ। পেছনে ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন ইন মেটাল ফ্রেম, আর ফোনটা কিন্তু যথেষ্ট বাল্কি, প্রায় 222 গ্রামের আশেপাশে ওজন। আর তার পেছনে কারণ হচ্ছে এই ফোনটার ব্যাটারি, এতক্ষণে জেনে গেছো প্রায় 7550 mAh ব্যাটারি রয়েছে। যাই হোক, এছাড়াও এখানে IP66, 68 এবং 69 তিনটেই রেটিং দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জলের তলাতে জল লাগলেও কোনো স্মার্টফোনের অসুবিধা হবে না। সো ওভারঅল রাফ অ্যান্ড টাফ বিল্ড কোয়ালিটি চাইলে, হ্যাঁ এটা হাতে একটু বড় লাগছে, ভারী লাগছে, এ কথা অস্বীকার করার জায়গা নেই, তবুও বলবো এটা কিন্তু একদম সলিড বিল্ডের একটা স্মার্টফোন লাগছে। কিন্তু এর তুলনায় যদি আমরা IQ Neo 10R কে দেখি, পেছনের ব্যাক প্যানেলের সম্পূর্ণ পলিকার্বনেট, তার পাশাপাশি যে ফ্রেমটা রয়েছে সেটাও পলিকার্বনেট। কিন্তু হ্যাঁ, এতে সুবিধা হয়েছে, এই ফোনটা অনেকটাই হালকা পাতলা হয়েছে, 200 গ্রামের আশেপাশে। কিন্তু একটা সমস্যা, এই ফোনটা যে এতদিন ইউজ হয়েছে, পেছনের ব্যাক প্যানেলে বেশ কিছু স্ক্র্যাচ, এমনকি নোটিসেবল ডেন্ট মার্কও চলে এসছে, মানে কভার লাগিয়ে ফোনটা ইউজ করতে হবে। বিল্ড কোয়ালিটি এভারেজ লেগেছে। IQ Neo 10R এর থেকে অনেক বেটার বিল্ড কোয়ালিটি তোমরা পোকো F7 এ পাবে। অন্যদিকে IQ Neo 10R এ এখানে IP65 রেটিং রয়েছে, অর্থাৎ জলের তলায় নয়, হালকা ফুলকা জল থাকলে তবে এই স্মার্টফোনটা প্রোটেক্ট থাকবে। এবার তোমরা বলো, লুকস আর বিল্ড কোয়ালিটির দিক থেকে তোমরা কাকে এগিয়ে রাখবে, পোকো F7 নাকি IQ Neo 10R? গেম খেলতে গেলে পারফরমেন্সের পাশাপাশি ডিসপ্লেটাও তো জবরদস্ত হতে হবে। যাই হোক, IQ Neo 10R এ 6.78 ইঞ্চির একটা 1.5K 144Hz রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে রয়েছে, আর এখানে পোকো F7 এ 120Hz 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে সাইজ মোটামুটি প্রায় সেমই লাগছে, খুব একটা আকাশ পাতালের চেঞ্জ লাগছে না। আর ডিসপ্লে বেজেল আর চিন দেখতে গেলে দুটোই প্রায় সেম, এটা নিয়েও তেমন কিছু বলার নেই। দুটোতেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, সেটাও অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করছে। এইগুলো মোটামুটি সেম। কিন্তু যখন আমরা ইউটিউবে 4K HDR ভিডিও চালাতে গেলাম, তখন মনে হয়েছে কিছুটা ওয়ার্ম ডিসপ্লে টোন প্রোভাইড করছে IQর ক্ষেত্রে, পোকো F7 এর ক্ষেত্রে টোনটা একটু কুলার। কিন্তু ভিউইং অ্যাঙ্গেল, এক্সপোজার কন্ট্রোল, লাইটিং এফেক্টে ডিসপ্লেতে কোনো রকম প্রবলেম নেই। দুটোতেই মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ডিসপ্লের ক্ষেত্রে। আর আমরা যখন গেমিং করেছি, গেমিংয়ের ক্ষেত্রেও ডিসপ্লে যথেষ্ট পাঞ্চি ছিল, মানে ডিসপ্লেতে 10-এ 10 দিয়ে দেওয়াই যায়, কোনো রকম অসুবিধা নেই। উপরন্তু ডুয়েল স্টিরিও যে স্পিকারটা রয়েছে, সেটা দুটো স্মার্টফোনের ক্ষেত্রেই বেস, ট্রিবল এবং লাউডনেস যথেষ্ট ভালো ছিল। তবে IQ Neo 10R এর থেকে স্পিকার কোয়ালিটি আমার পোকো F7 এ বেটার লেগেছে। তবে IQ Neo 10R এ যে 144Hz রিফ্রেশ রেট রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে সাপোর্ট করছে না, ওটাকে ফোর্স সাপোর্ট করিয়ে নিতে হচ্ছে। ওভারঅল তারপরে গেমিংয়ে যদি 144Hz না থাকে, তাহলে তো লাভ নেই, মেনলি 90Hz বা 120Hz গেমিং করা যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু অতটা ম্যাটার করবে না। তবে অনেক সময় তোমরা জানতে চাও AOD মানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট আছে কিনা। প্রপার অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট IQ Neo 10R এ আছে, আর পোকোতে মাত্র 10 সেকেন্ড। যাই হোক, আর দুটো ফোনই আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি। IQ Neo 10R এ 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, আর পোকোতে মনে হয় 3200 নিটসের। সো স্পেসিফিকেশন ছাড়া সত্যি কথা বলতে আমি দুটো ডিসপ্লেতে কোনো রকম ডিফারেন্স খুঁজে পাইনি। তোমরা 19-20 ডিফারেন্স ইউজ করতে গেলে দুটোই কমফোর্টেবল লাগবে। কিন্তু যে নোটিসেবল ডিফারেন্সটা রয়েছে, সেটা হচ্ছে এর পারফরমেন্সে। পোকো F7 এ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 পাচ্ছি, আর IQ Neo 10R এ কোয়ালকম স্ন্যাপড্রাগন
8s Gen 3 পাচ্ছি, সুতরাং একটু পাওয়ারফুল প্রসেসর আমরা পোকোতে পাচ্ছি। আর সেটা Antutu-তেও দেখা যাচ্ছে। পোকোর ক্ষেত্রে Antutu এসছে প্রায় 16 লাখের আশেপাশে, আর অন্যদিকে 14 লাখের Antutu এসছে iQ Neo 10R এ। কিন্তু আবারও সাবধান করে দিচ্ছি, iQ Neo 10R এর 8GB 128GB ভ্যারিয়েন্ট নেওয়ার ভুল করো না, কারণ সেখানে UFS 3.1 স্টোরেজ টাইপ রয়েছে। আপার ভ্যারিয়েন্টে UFS 4.1 আর DDR5X র্যাম পাবেন। আমরা দুটো ফোনেরই যখন স্টোরেজ টেস্ট করলাম তখন অবভিয়াসলি এখানেও পোকো F7 অনেকটাই এগিয়ে গেছে। তবে আমরা যখন স্ট্রেস টেস্ট দিলাম তখন পোকোকে দেখলাম একটু বেশি হিট গেইন করতে, কারণ এখানে গ্লাস বডি ডিজাইন প্রথম কথা আর মেটাল ফ্রেম। তবে এটা কখনোই নয় যে পোকো ওভারহিট করছে, একটু বেশি হিট গেইন করছে, আমি এটাই বলতে চাইছি। এবার আমরা ওভারঅল দুটো ফোনেরই তো স্মুথ পারফরমেন্স পেয়েছি ডেলি অ্যাপ্লিকেশনে, কিন্তু এই দুটো ফোন ডেলি অ্যাপ্লিকেশনের জন্য নয়, এই দুটো ফোন হচ্ছে গেমিংয়ের জন্য। আমরা 90 FPS এর দুটো স্মার্টফোন দিয়ে BGMI খেলে দেখেছি, ওভারঅল স্মুথ গেম প্লে ছিল, কোথাও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ কিচ্ছু নেই। এমনকি জেনশিন ইম্প্যাক্ট যেটা প্রায় 32 জিবির গেম, সেটাও আমরা চালিয়ে দেখেছি দুটো স্মার্টফোনে, কোনোটাতেই কোনো রকম প্রবলেম হয়নি। তবে জেনশিন ইম্প্যাক্টে দু এক জায়গায় ফ্রেম ড্রপ করে, এটা স্বাভাবিক যে ওটা এত গ্রাফিক্সওয়ালা গেম, এই সমস্ত ফোনে একটু হলেও ফ্রেম ড্রপ করবে। কিন্তু তোমরা যদি গেমিং পারফরমেন্সের জন্য স্মার্টফোন নিতে চাও তাহলে iQ Neo 10R আর পোকো F7 জবরদস্ত পারফর্ম করছে, 19 আর 20-এর তফাৎ, তো তোমরা সেই হেরফেরটা ধরতে পারবে না। তবে হ্যাঁ, কিছুটা পাওয়ারফুল স্পেসিফিকেশন ধরে যদি আমরা এগোই, পোকো F7ই লাগছে। কিন্তু পোকো F7 এর যে জিনিসটা একদম ম্যারম্যারে সেটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশন। HyperOS রয়েছে মানছি, আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে সেটাও মানছি, কিন্তু যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা নট আপ টু দ্য মার্ক, ওই চলে যায় আর কি। যাই হোক, অনেক প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে দুটো ফোনের ক্ষেত্রেই, এবং সেগুলোকে আনইনস্টল করে নেওয়া যাচ্ছে। দুটো ফোনের ক্ষেত্রেই 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। আর এখানে iQ Neo 10R এ আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, FunTouchOS এর কাস্টমাইজেশন রয়েছে। অন্তত HyperOS এর থেকে FunTouchOS এর আমার এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো, AI ফিচারের দিক থেকেও FunTouchOS অনেকটাই এগিয়ে রয়েছে। সো ওভারঅল এবার তোমরা বলো FunTouchOS চুজ করতে চাও নাকি HyperOS? আমি হলে FunTouchOS-কে বেশি এগিয়ে রাখবো। এবার তাহলে ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা হয়নি না, তাহলে ব্যাটারি সেকশনটা আগে ছুঁয়ে যায়। এই যে পোকোর এত মোটাসোটা একটা ফোন, সেখানে 7550 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। মোটামুটি 55 থেকে 58 মিনিট লাগছে ফোনটাকে ফুল চার্জ হতে। আর একবার চার্জ করলে হ্যাঁ, এটা একটু ব্যাটারি ড্রেন বেশি হচ্ছে ঠিকই, ওই মোটামুটি 1.5 দিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে হেভি গেমিংয়ের পর। অন্যদিকে 6400 mAh ব্যাটারি রয়েছে এখানে iQ-তে, আর এখানে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার। এটাও মোটামুটি ওই 50 থেকে 55 মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানে কোনো রকম ব্যাটারি ড্রেন ইস্যু আমি পাইনি। গেমিংয়ের সময় তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন করছে কিন্তু পোকো, এখানেও মোটামুটি 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছে। এই জিনিসটাতেও কিন্তু iQ যথেষ্ট অপটিমাইজ লাগছে, কারণ বড় ব্যাটারি দিয়ে কী লাভ যদি সেটা ভালো 2 দিনের ব্যাটারি ব্যাকআপই না দিতে পারে। তবে আমরা তোমাদের কিন্তু এই ধরনের ব্যাকআপ দিয়ে যাবো। এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো মানে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কাজে এসছে। লাইক বাটনটা কেন প্রেস করছো না বস? লাইক বাটনটা প্রেস করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। যাই হোক, এবার আমরা কথা বলবো এই দুটো ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। দুটো ফোনের রিয়ার ক্যামেরা সেটআপটা অনেকটাই এক। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর iQর ক্ষেত্রে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল, পোকোর ক্ষেত্রে 20 মেগাপিক্সেল। আমরা এবার ওভারঅল ছবি কোয়ালিটি বিচার করব। আমরা দুটো স্মার্টফোনকে একই লাইটিং কন্ডিশনে, একই সিচুয়েশনে ছবি তুলেছি। প্রথমত নেচারের কালারের জায়গায় দেখলাম পোকো বেশ কিছুটা কালার বুস্ট করছে, ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি লাগছে। iQও ভালো ছবি তুলছে, তবে সেটা ন্যাচারাল কালার টোন প্রোভাইড করছে। এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোন কালার কন্ট্রাস্ট লেভেলটাকে পছন্দ করবে। তোমরা ছবিগুলো দেখতেই পাচ্ছ, ওভারঅল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে দুটো স্মার্টফোনই একই ধরনের পারফর্ম করছে। কিন্তু আমরা যখন হিউম্যান বডি বা হিউম্যান ফেসের ছবি তুলছি তখন পোকো অযথা এটাকে ফ্যাশে সাদা করে দিচ্ছে, কিন্তু ন্যাচারাল যে স্কিনের অ্যালগোরিদম এবং কালার সেটা কিন্তু iQ ঠিকভাবে মেনটেন করতে পারছে। তো আমার একটা জিনিসই মনে হয়েছে, iQ সব থেকে স্টেবল ছবি দিচ্ছে একটা ভালো পারফরমেন্স দেওয়ার পাশাপাশি। অন্যদিকে পোকো কোথাও ভালো ছবি সত্যিই তুলে দিচ্ছে, আবার কোথাও জিনিসটা ম্যারম্যারে করে দিচ্ছে। ফেস টোনটা দেখো অযথা আমার সাদা করে দিয়েছে, মানে এটা ইনকনসিস্টেন্ট একটা ছবি দিচ্ছে। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও তাই, স্কিন অপটিমাইজেশন iQ অনেক বেটারভাবে ম্যানেজমেন্ট করতে পেরেছে। সো এই হচ্ছে ওভারঅল ক্যামেরার কন্ডিশন। দুটো স্মার্টফোন দিয়ে 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ঠিকঠাক কাজ করছে। আর হ্যাঁ, দুটো স্মার্টফোনে পোর্ট্রেট ভিডিও শ্যুটের অপশন রয়েছে, সেটাতেও কোনো রকম অসুবিধা নেই। তার ভিডিওর ক্ষেত্রেও আমি বলবো স্কিন অ্যালগোরিদম iQ বেটারভাবে ম্যানেজ করতে পেরেছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল iQ আর পোকো। আর বিশেষ কিছু বলার নেই, দুটোতেই 5G নেটওয়ার্ক আমি ইউজ করে দেখেছি।
ডুয়েল ব্যান্ড 5G রয়েছে, এনাফ 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, আমরা জিও এয়ারটেল দুটোতেই ইউজ করে দেখেছি। নেটওয়ার্ক স্পিড কোয়াইট সিমিলার, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওয়াইফাই স্পিড, পোর্টেবল হটস্পট আর ওয়াইফাই দুটো একসাথেই দুটো ফোনে চালাতে পারবেন, আর দুটো ফোনেই মাইক্রো এসডি কার্ড স্লট নেই, ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে। সো এবার তোমরা ফিডব্যাকটা শেয়ার করো তো যে তোমরা হলে কোনটা নিতে, পোকো নাকি আইকিউ? আমি যদি পার্সোনালি বলতাম আমি পোকোকে নিতাম, কারণ আমার কাছে বিল্ড কোয়ালিটি ম্যাটার করে, একটু রাফ অ্যান্ড টাফ বিল্ড কোয়ালিটি আমার বেশি পছন্দ, পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে। হ্যাঁ, ক্যামেরা সফটওয়্যার অপটিমাইজেশনে বেশ কিছুটা কম্প্রোমাইজ করতে হচ্ছে ঠিকই, কিন্তু আমার কাছে পারফরমেন্স আর বিল্ড কোয়ালিটি ম্যাটার করে, IP68, 69 এটাও ম্যাটার করে। সো ওভারঅল তোমরা যদি ব্যালেন্সড একটা স্মার্টফোন চাও যেখানে ক্যামেরা তো অপটিমাইজ হবেই, মানে একদম ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনের মতো বলছি না, বেশ একটা অলরাউন্ডার স্মার্টফোন যেখানে ক্যামেরার পাশাপাশি পারফরমেন্স পাবে আর একটু বিল্ড কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে পারবে, তারা আইকিউর দিকে যেতে পারো। সো আজকে আমার ফিডব্যাক এইটুকুই। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামী পর।